গ্রীষ্মকাল শেষ, বর্ষার পালা এলো। আর এই বর্ষাকাল মানেই কিন্তু বাঙালি ইউজুয়ালি ওই কফি বা চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করে, খিচুড়ি ইলিশ মাছ ভাজা খায়, আর চা পকোড়া কত কি। আমার জন্য কিন্তু বর্ষাকাল মানে কোনো না কোনো একটা গন্তব্য বাধা থাকে, এইবারেও কিন্তু কোনো ব্যতিক্রম না। তো চলে এসছে 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত। আমি বেছে নিয়েছি 3 AC ইকোনমি। এই কোচগুলো আমার বেশ লাগে। M1-এ আমার সিট পড়েছে, আপার বার্থ। তো মোটামুটি ব্যবস্থা সম্পন্ন কোচ, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কোচ এগুলো, তো সেহেতু একটুখানি নিট অ্যান্ড ক্লিন থাকে। ওয়াশরুমটা খুব ইম্পর্ট্যান্ট। ওয়াশরুম মোটামুটি যাত্রার শুরুতে পরিষ্কার ছিল, আর যাত্রার শেষেও কিন্তু বলতে নেই পরিষ্কারই ছিল। সো পয়েন্টস টু ইন্ডিয়ান রেলওয়েজ। তো যাই হোক, ট্রেন দেখে নিলেন, ব্যবস্থা দেখে নিলেন, এইবারে হাওড়াকে বিদায় বলার পালা। তো আমরা হাওড়া থেকে রওনা দিলাম, যাত্রা আমাদের শুরু। মোটামুটি আজকে বেশ ভালোই গরম আছে। আজকে 19শে জুলাই রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে। আজকে দিনটা হচ্ছে 19শে জুলাই, আর আমরা এখন আছি 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ততে। যদিও বা ধীরে সুস্থে ট্রেনটা স্টার্ট দিয়েছিল, 8:25-এ ছাড়ার টাইম 8:37-এ ছেড়েছে, 12 মিনিট লেট। ধীরে সুস্থে স্টার্ট দেওয়ার পরেও যেই টিকিয়াপাড়া ক্রস করলো, তখন কিন্তু হাওড়া নিউ দিল্লি দুরন্ত নিয়ে যাত্রা দেখিয়ে দিল। অলমোস্ট 90 থেকে 100-তে টানছে, আর বুঝিয়ে দিচ্ছে যতই হোক আমি দুরন্ত বলে কথা। চলুন এখান থেকে দিল্লি, দিল্লি থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে কোথায় সেটা অনেকেই যারা আমাকে ফলো করেন বা যারা আমার কমিউনিটিতে আছেন তারা জানেন, কিন্তু যদি না জেনে থাকেন জেনে থাকলে জানতে পারেন। যতই ফ্লাইট হোক, যতই সুপার লাক্সারিয়াস স্লিপার বাসেস হোক, এই ট্রেন জার্নির কিন্তু জুড়ি মেলা ভার। এটা যেন একটা ইমোশন। দেখতে দেখতে ব্রেকফাস্টটা দিয়ে চলে গেছে, আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছেন অনেক রকমারি সম্ভার আছে। দেখতে পাচ্ছি একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক টাইপের কিছু একটা দিয়েছে, ব্রাউন ব্রেড আছে, অমলেট আছে, তার সাথে বাটার আছে, একটা টমেটো সস আছে, আর এছাড়া দিয়ে গেছে একটা চায়ের সামগ্রী বা চা কিট। একটা চামচ আপনি পেয়ে যাচ্ছেন, আর সাথে গরম জলও দিয়ে গেছে। তো যাই হোক, আমি একটা চটজলদি স্যান্ডউইচ বানিয়ে নিলাম, এই অমলেট, ব্রেড, বাটার সব কিছু মিলিয়ে। কিন্তু ওই চায়ের টেস্টটা, খাবার ঠিকঠাক হলেও চায়ের টেস্টটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের ওই অখাদ্য যাকে বলে, মানে চা না জল বোঝা মুশকিল। আসানসোল আসার আগেই ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছিল, আর কখন যে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছি। আসানসোল বেরিয়ে গেছে, সিঁড়ি বেরিয়ে গেছে, কোনো খেয়ালই নেই। এখন পাটনার দিকে যাচ্ছি, মানে ট্রেন ছুটেছে পাটনার দিকে। তো ওই মাঝখানে 2-3 ঘন্টার ঘুমটা হয়ে গেলো, তার জন্য অনেকটা ফ্রেশ লাগছে, এই আর কি। এটা দরকারও ছিল, কারণ কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি, যেটা ট্রিপের আগের রাত্রিবেলাটা হয়, অনেক প্রিপারেশন থাকে, অনেক কিছু থাকে। আর ভোরবেলার ট্রেন ওই ঘুমিয়ে পড়ার রিস্কটা নেওয়া যায় না, তার কারণ হচ্ছে যদি কোনোভাবে লেট হয়ে যায়। এটা এমনিতেও হয়েছে, 8:25-এর ট্রেন, আর আমি হাওড়া স্টেশনে ঢুকছি 8:18-এ, ক্লোজ। দুরন্ত এক্সপ্রেস কিন্তু শুরু হয়েছিল অ্যাজ আ ননস্টপ ট্রেন হিসাবে হাওড়া আর দিল্লির মাঝামাঝি। পরবর্তীকালে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অনেক রকম কমার্শিয়াল পারপাসের জন্য স্টপেজ বাড়তে থাকে। সময়ের সাথে কিন্তু এই ট্রেনটা, যে মানে রাজধানীর মতো একটা ব্যাপার ছিল, সেখান থেকে কিন্তু ছিটকে যাচ্ছে। শাউট আউট টু ইন্ডিয়ান রেলওয়েজ। এটা একটা প্রিমিয়াম ট্রেন, সেটাকে প্রিমিয়াম বানিয়ে রাখাই উচিত। তারপর জাসিডি পৌঁছানোর খানিক আগেই চলে এলো ঠিক 12টা সাড়ে 12টা নাগাদ আমাদের লাঞ্চে ডাল দিয়েছে, আলু মটরের একটা সবজি আছে, চিকেন দেখতে পাচ্ছি, এছাড়া রাইস, 3টে বাটার রুটি, আর তার সাথে টক দই।
খাবারটা কিন্তু মন্দ ছিল না। বর্ষাকালে ট্রাভেল করার যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে আপনি চারিপাশে সবুজটাকে যেন আরও বেশি সবুজ পাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর, চোখ ঝলসে যাওয়ার মতো সবুজ। বর্তমানে আমরা ক্রস করছি ঝাড়খণ্ডের ঝাঝা এরিয়া, আর চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। এটা কিন্তু বৃষ্টি বা মনসুনের ফলাফল। হ্যাঁ, তারপর ট্রেন ঢুকে পড়লো পাটনাতে। ঠিক, পাটনা বিহারের রাজধানী পাটনা। হ্যাঁ, রাজনীতির পটভূমি পাটনা। চলে এলাম পাটনা জাংশন। ভাবলাম কিছুক্ষণ যখন দাঁড়াবে এই ট্রেনটা, একটু নেমে আশপাশটা ঘোরা যাক। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে পাটনা জাংশনে পৌঁছে গেলাম। মোটামুটি ভালোই টানছে ট্রেন, আর মেকআপও দিয়ে দেবে। তো যাই হোক, এখন ঘড়িতে ওই 4:30 মতো বাজছে। তো চলুন, ভাবলাম পাটনায় নেমেছি যখন একটু আপনাদেরকে দেখিয়ে দিই পাটনাটা। পাটনা পেরোনোর ঘন্টাখানেকের মধ্যে চলে এলো ইভিনিং ব্রাঞ্চ। মানে খাবার না খেয়ে শেষ করতে পারছি না, একের পর এক চলেই আসছে খাস্তা কচুরি, তার সাথে একটা স্লাইস মানে স্যান্ডউইচ টাইপেরই, তার সাথে সোনপাপড়ি, তার সাথে চিড়ে ভাজা, আর সাথে আবার একটা চা কিট, গরম জল অবভিয়াসলি দিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। খাবারগুলো কিন্তু বেশ। পাটনা এসছি, রাম পেয়ারি চায় খাবো না সে কি হতে পারে? নিয়ে নিলাম একটা চায় রাম পেয়ারি। নির্ধারিত সময় থেকে অলমোস্ট আধ ঘন্টা আগে আমরা ঢুকে পড়েছি মুঘলসরাই, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, হাফ অ্যান আওয়ার আর্লিয়ার দ্যান টাইম। ট্রেনটার প্ল্যাটফর্মে জায়গা পেল না, কারণ দুরন্ত স্লিপার অ্যাড করার পরে এতগুলো বগি হয়ে গেছে, M1টা শেষে গিয়ে প্ল্যাটফর্মের বাইরেই থেকে যায়। দেখতেই পাচ্ছেন স্টেশন এখনও কিন্তু প্ল্যাটফর্ম বেশ অনেকটাই দূরে, M1 কিন্তু প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে। 7:30-8টা নাগাদ ডিনারটা দিয়ে চলে গেল। ডিনারে দেখতে পাচ্ছি বেশ অনেক কিছুই অপশান আছে, আর একটা বাটি এক্সট্রা দেখতে পাচ্ছি। একটু কৌতূহল, সেটা কি? পরোটা ছিল, ডাল ছিল, চিকেন ছিল, ভাত ছিল, আলু বাঁধাকপি তরকারি, আর এক্সট্রা যেটা বাক্সটা দেখতে পাচ্ছিলাম তাতে একটা গোলাপ জামুন। বাই দ্য ওয়ে বলে রাখি, চিকেনটা কিন্তু অনবদ্য ছিল। এই পরোটা দিয়ে চিকেনটা কিন্তু অসামান্য লেগেছিল, অসাধারণ। মুঘলসরাইয়ে এসে বেশ অনেকক্ষণ হল্ট নিল, আর এখানেই যে টাইমের আর্লি যাচ্ছিল ওটাকে মেকআপ করলো। ডিনারটাও দিয়ে দিল, দেখলেন আপনারা ডিনারটা। দেখুন, রেলের খাবার ব্যাপারে একটা পাতি কথা বলছি, এক্সাচুরেশন করে কোনো লাভ নেই, কারণ আপনারা সবাই কম বেশি কখনো না কখনো দুরন্তর খাবার বা যে কোনো আইআরসিটিসির খাবার খেয়েছেন। দুরন্ত বলুন বা রাজধানী বলুন বা যে কোনো আইআরসিটিসির খাবার বলুন, ডাল সবজি যতটা ভজা হয়, ভজা মানে যতটা বিলা হয়, এদের চিকেনটা কিন্তু ততটাই ভালো হয়ে থাকে। আর এটা এটা আমি নোটিস করেছি, এটা শুধু দুরন্ত বলে কথা না, এটা যে কোনো আইআরসিটিসির খাবারে এটা চিকেনটা বা ননভেজ আইটেমটা বা ইভেন পনির যারা ভেজ নেয় ওটা কিন্তু দারুণ করে। বাট ওই ডালটা আর সবজিগুলোর ওপরে একটু যদি ফোকাস ওটাতেও দেয় তাহলে আমরা খুশি হব। মুঘলসরাইয়ের পরে কিন্তু ট্রেনের একদম র্যাপিড অ্যাকশন প্যাকড রান শুরু হলো। মারাত্মক স্পিডে ট্রেনটা অনেকটা প্যাচ, এই মুঘলসরাই থেকে প্রয়াগরাজের মাঝামাঝি যে পুরো প্যাচটা, এটা দ্রুত বেগে কিন্তু কভার করল। যদিও বা এই ট্রেনটা প্রয়াগরাজে দাঁড়ায় না, কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা প্রয়াগরাজকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি।
প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ। এগিয়ে চলেছি এখন কানপুর সেন্ট্রালের উদ্দেশ্যে। ঘড়িতে বাজছে 10:30। রাত 12টার সময় যখন প্রাচীন শহর কানপুরকে বাইপাস করে বেরোচ্ছে আমাদের ট্রেন, তখন দূরে জলজল করতে থাকা বাড়িগুলো শহর থেকে উঁকি মারছে। আর এদিকে ট্রেনের ভেতরে আমরা, ওহ সে কি ঠান্ডা! রাত্রিবেলা এসিটা মারাত্মক, মানে কি বলবো, হিম হিম করে দিয়েছিল। যা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমটা ভেঙে গেল। কানপুর জাংশন ঢোকার আগে দেখি রাত্রি 12:30টায় মুষলধারে ঝড় বৃষ্টি। চলুন আপনারাও সাথে একটুখানি দেখুন সে কি প্রতাপ ঝড় বৃষ্টির মাঝরাতে। কানপুরে ঢোকার পর বৃষ্টিটা একটু কমলেও কিন্তু বন্ধ হয়নি, বৃষ্টি লাগাতার হয়েই যাচ্ছে। এবার একটু ঘুমোতে হবে। নেক্সট দেখা হবে দিল্লিতে ভোরবেলা, আশা করি টাইমে পৌঁছে যাবে 5:30 6টা নাগাদ। তো চলুন দিল্লিতে দেখা হবে। পৌঁছে গেলাম গন্তব্য দিল্লি, যদিও বা এটা ফাইনাল গন্তব্য না। অলমোস্ট 1 ঘন্টা ডিলে পৌঁছেছি দিল্লি। এখন বাজছে ঘড়িতে ওই 8:20। দেখি, ভাবছি ডিরেক্টলি কাশ্মীরি গেট চলে যাব। সো এখনো ভাবছি, দেখা যাক। তারপর ডিসাইড করলাম যে বেকার দিল্লিতে থেকে কি হবে, বরং এক কাজ করা যাক, ডিরেক্টলি স্টেশন থেকে কাশ্মীরি গেট চলে যাই। ওখান থেকে তো শয়ে শয়ে বাস ছাড়ে হরিদ্বারের জন্যে, তো সেটাই করলাম। একটা রিক্সা নিয়ে ডাইরেক্টলি চলে গেলাম কাশ্মীরি গেট। যতক্ষণ আমি কাশ্মীরি গেট পৌঁছই, আপনারা আপনার সবার পরিচিত পুরনো দিল্লির কিছু মানে রাজপথ, কিছু দৃশ্য এনজয় করুন। ভাগ্য সহায় থাকলে যা হয়, কাশ্মীরি গেট নামতে না নামতেই এই বাসটা হাঁক দিচ্ছিল হরিদ্বার ঋষিকেশ, হরিদ্বার ঋষিকেশ। উঠে পড়লাম। 365 টাকার বিনিময়ে হরিদ্বারে পৌঁছে দিচ্ছে। দেখুন, হরিদ্বার যেতে হলে আপনি দুরকম বাসের অপশান পাবেন। একটা, আপনি চাইলে প্রাইভেট বাসেস মানে লক্ষ্মী হলিডেজ, সিটি ট্রাভেলস, এই বাসগুলোও করতে পারেন, বা রোডওয়েজের বাসও নিতে পারেন। তো এবারে আপনি জিজ্ঞেস করতেই পারেন যে তিশাম, দুটো যখন অপশান আছে তো দুটোর মধ্যে এটা কেন নেব, প্রাইভেট কেন নেব না? প্রাইভেটে দেখুন ভাড়া 500 থেকে 600 টাকা হয়, 5.5 থেকে 6 ঘন্টা লাগে, আর কিছু পার্টিকুলার টাইমেই ছাড়ে, যেমন 8টা 10টা 12টা। এই বাসগুলো কিন্তু 350-400 টাকা ভাড়া হয়, আর অনেক তাড়াতাড়ি 4-4.5 ঘন্টায় পৌঁছে দেয়। আর আপনি প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর পাবেন, আপনাকে কিন্তু 2 ঘন্টা ওয়েট করতে হবে না। যদি আপনি 9টায় পৌঁছন, আপনাকে 10টা অবধি ওয়েট করতে হবে না, আপনি 9:15তেই কিন্তু এই বাসটা পেয়ে যাবেন, বা আবার 9:30 বা 9:35। এটা হচ্ছে সুবিধা। তো সেক্ষেত্রে ভাড়ায় যদিও বা 200 টাকা 250 টাকার ডিফারেন্স, কিন্তু অনেক বেশি পুষ্টিকর এই বাস। আর দেখতেই পাচ্ছেন, উত্তরাখণ্ড ঢুকতে না ঢুকতেই প্রকৃতি কিন্তু নিজের রূপ পাল্টে নিয়েছে। মানে চারিদিকে সবুজ আরও বেশি দেখতে পাচ্ছি, চারিদিকে বন জঙ্গল,
প্রকৃতির কি সুন্দর রূপ। এটা রুড়কি দিয়ে বয়ে যাওয়া গঙ্গারই এক ক্যানাল। জয় মা গঙ্গা। আর তার সাথেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাহাড়ের দর্শনও পেয়ে গেলাম আমরা। পৌঁছে গেছি আমরা ধর্মের নগরী হরিদ্বার, মানে হরির দ্বার। হরিদ্বারে কিন্তু বেশ ভিড়, তার কারণ হচ্ছে শ্রাবণ মাস লেগে গেছে আর সব জল তুলতে আসছে বাঁক নিয়ে, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এই তো শ্রাবণ মাসের মহিমা। হরিদ্বার কিন্তু জমে উঠেছে। হর হর গঙ্গে, জয় মনসা দেবী। চলুন তাহলে হরিদ্বার পৌঁছেই যখন গেছি, এবারে একটা হোটেল নেব, কিছুক্ষণ বিশ্রাম করব, তারপর আপনাদের সঙ্গে কথা বলা যাক। ফাইনালি হরিদ্বারে আমি পৌঁছে গেছি। আমি না আজকে একটা হোটেল নিলাম শিবমূর্তি চকের কাছে, বাস স্ট্যান্ড থেকে খুব কাছাকাছি, শাকম্বরী হোটেল। এই হোটেলটা আমি 2013-14-তে ছিলাম যখন এসেছিলাম। তো একই রকম আছে, শুধু প্রাইসটা বেড়ে গেছে। রুমগুলো কিন্তু খুব সাধারণই, এসি আছে। আমি 2013-তে যখন ছিলাম তখন নন এসি ওই 400 মতো নিত আর এসি 600। এখন ওটা নন এসি 800 হয়ে গেছে আর এসি 1200। রুম কিন্তু আমি বলবো 2 আউট অফ 5, কিন্তু ওই নস্টালজিয়ার জন্যে দেখলাম, ঢুকে পড়লাম। তো যাই হোক, চলুন হরিদ্বারে পৌঁছে গেছি, রেস্ট করতে হবে, অনেকটাই রেস্ট লাগবে। ভোরবেলা দেখা হচ্ছে গোবিন্দ ঘাটের রাস্তায়। আর এত দূর যখন দেখেই নিয়েছেন, প্লিজ একটু লাইকটা করে দিন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে। মারাত্মক গরম। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার সঙ্গে ভার্চুয়ালি ট্রাভেল করতে ভালো লাগছে। চলুন দেখা হবে পথে।